আমলা থেকে রাজনীতিবিদ, এরপর মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটির সদস্য হন ডক্টর আব্দুর রাজ্জাক। ক্ষমতার প্রভাব আর অবৈধ সম্পদ অর্জনের লোভ পিছু ছাড়েনি তার। অনিয়ম দুর্নীতির মাধ্যমে কামিয়েছেন কোটি কোটি টাকা। অর্থ পাচার সহ দেশে ও দেশের বাইরে অঢেল সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে। টাঙ্গাইলে জমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ নানা অপকর্মের অভিযোগ পাওয়া গেছে তার আশীর্বাদ পুষ্ট নেতাকর্মী আর স্বজনদের বিরুদ্ধেও। বিস্তারিত টাঙ্গাইল থেকে মোহাম্মদ হোসেনের রিপোর্টে। অভিজাত কোনো আবাসিক এলাকা নয়, এটি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুসুদ্দি গ্রাম। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক ও তার স্বজনরা গড়েছেন অত্যাধুনিক ভবন। এলাকাবাসী বলছেন, টাঙ্গাইলের রাজনীতিতে একক আধিপত্য প্রতিষ্ঠার ফলে রাজনীতি ও প্রশাসন চলেছে তার নির্দেশেই। নির্বাচনী এলাকা মধুপুর, ধনবাড়ী সহ পুরো জেলায় অপকর্মের সাম্রাজ্য গড়ে তোলে তার সুনজরে থাকা নেতাকর্মী ও স্বজনরাও। তার এখন ৩০ কোটি টাকার মূল্যে ডুপ্লেক্স বাড়ি রয়েছে। তার উপজেলায় কোনো কাজকর্ম ওইভাবে করেন নাই। তার যত আত্মীয় স্বজন, ভাই বোন, আত্মীয় স্বজন যারা আছে, তাদের উন্নয়নে তিনি কাজ করছেন। সাধারণ মানুষের তার কোনো কাজ করেন নাই। আমরা বাড়িতে পারি বাচ্চা জ্বালায় না, সবার মনে করে যা সব হেরাই খাইছি। আব্দুর রাজ্জাকের ক্ষমতার কাছে প্রকৃতিও যেন হার মানে। তাই তো নিজ গ্রামের উপর দিয়ে প্রবাহমান বৈরান নদীর গতিপথ পরিবর্তন করে তিনি নদীর জায়গা দখলের মাধ্যমে মায়ের নামে প্রতিষ্ঠা করেন কলেজ। ছোট ভাই ইউপি চেয়ারম্যান আবু কায়সারের বিরুদ্ধে রয়েছে গ্রামের শতাধিক বিঘা কৃষি জমি দখলের অভিযোগ। জমি রক্ষা করতে গিয়ে প্রাণ হারান সুমন নামে এক যুবক। ছেলেরে ভয় দেখাইছে, মারবো কাটবো এরকম ভয় দেখাইছে। পুলিশ নিছে আমার বাড়ির। পুলিশে যাওয়ার পরে আমার ছেলে পলাইয়া থাকলো 6 মাস। তারপরে আমার ছেলেরে হাতের মধ্যে খুব দেখাইটাও দিচ্ছে। ছেলের ঘরে 2টা বাচ্চা আছে, মেয়ে। আমি বিচার চাই, উচিত বিচার চাই আপনার ঘরে গেছে। 2001 সালে প্রথমবার সংসদ সদস্য হন আব্দুর রাজ্জাক। স্বাভাবিক জীবনযাপন ছিল তার। পুরনো মডেলের গাড়িতেই চলাফেরা কিংবা নির্বাচন এলাকায় ছিল না তার বাড়িও। কিন্তু মন্ত্রী হওয়ার পর পুরোপুরি বদলে যান, হয়ে যান অঢেল অবৈধ সম্পত্তির মালিক। তার নির্যাতন ধরনটা ছিল মানুষের জমি দখল, মানুষের উপর নির্যাতন করে চাঁদা আদায়, ব্যবসা বাণিজ্যের উপর হামলা। তার নির্যাতনের কারণে অনেকেই স্ট্রোক করেছেন, অনেকে নির্যাতনের কারণে মৃত্যুবরণ করেছেন। টাঙ্গাইলের মধুপুর ধনবাড়ী আসন থেকে টানা 5 বারের সংসদ সদস্য ও 2 মেয়াদে মন্ত্রী আব্দুর রাজ্জাক ছাত্র জনতার আন্দোলনে একাধিক হত্যা মামলার আসামি। গত 14 অক্টোবর গ্রেপ্তার হন তিনি। রাজ্জাক ও তার পরিবারের সদস্যদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা রয়েছে আদালতে। এনটিভি নিউজ ডেস্ক। নড়াইলের সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলার সাথে সংযুক্ত একটি গ্রামীণ সড়কের কাজ শেষ হতে না হতেই উঠে যাচ্ছে কার্পেটিং। এতে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসী। তাদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে কোনোভাবে রাস্তা নির্মাণ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। বিষয়টি স্বীকার করলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী। নড়াইল প্রতিনিধি এম মুনির চৌধুরীর পাঠানো রিপোর্ট। রাস্তার কার্পেটিং টেনে উঠাচ্ছেন গ্রামবাসী। রাস্তাটিতে কি ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে তা এই দৃশ্যপটই বলে দেয়। কার্পেটিং ওঠানোর পর ভেতরে দেখা যায় পুরনো ইট, বালু, বিটুমিন নেই বললেই চলে। এতে ক্ষোভ জানিয়েছেন গ্রামবাসী। তাদের অভিযোগ, কাঁচা সড়কটি পাকা করতে দীর্ঘদিন সংগ্রাম করতে হয়েছে তাদের। সড়ক ও জনপথ বিভাগের তথ্য অনুযায়ী 1,34,00,000 টাকা ব্যয়ে 1.6 কিলোমিটার সড়কটি সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন থেকে কালিয়া উপজেলা ও লোহাগড়া উপজেলার সাথে যুক্ত হয়েছে। আমরা এটা বারবার বলেছি যে একটু ভালোভাবে করে দেন, পিচ ভালোভাবে করে দেন। সে আমার কথা শোনে না। পিচটা একটু উঠাইলেই মনে করেন যে ভাঙে ভাঙে তুষ হয়ে যাচ্ছে। এই রাস্তার জন্য আমরা বহুত চেষ্টা করে এই রাস্তাটা আমরা পাশ করে আনাইছি। এই রাস্তাটায় পিচ দিয়েছে, পিচই কোনো আঠা নেই। অনিয়মের বিষয়টি স্বীকার করেছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী। ঠিকাদার চেষ্টা করে যে একটু খারাপ চালাইতে পারলে তার বেশি লাভ হবে, সে চেষ্টা করে। আবার আমরা বাধা দিই, চোর পুলিশ খেলতে হয় আর কি। ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্ণধারের সাথে মুঠোফোনে কথা বললে তিনি বিষয়টি কৌশলে এড়িয়ে যান। এই রাস্তায় নতুন প্রজেক্টের কাজ, এই রাস্তায় কোনো সিলকোট দেওয়া নাই, শুধুমাত্র ডেস্ক কার্পেটিং।
এটা তো ওইটার মতো সমাধান হবে না, আপনারা তো ওইটার মতো চান, তো সেটা হবে না। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি গ্রামবাসীর, যাতে এমন অপরাধ করার সাহস কেউ না করে। এনটিভি নিউজ ডেস্ক। প্রশাসনের তত্ত্বাবধানে অন্তর্বর্তী সরকারের সময় একটি ভালো নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেছেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের সকালের অধিবেশনে দেয়া বক্তব্যে তিনি আরও বলেন, প্রশাসনকে যেভাবে ব্যবহার করা হয় সেভাবেই তারা কাজ করে। তিনি আরও বলেন, দেশে এখন পর্যন্ত যত ভালো নির্বাচন হয়েছে সেটা প্রশাসনের হাত দিয়ে হয়েছে, আবার খারাপ নির্বাচন যতগুলো হয়েছে সেটাও প্রশাসনের হাত দিয়েই হয়েছে। এ সময় তিনি আরও জানান, রমজানকে সামনে রেখে মার্চ এবং এপ্রিল মাসে 1.5 লাখ টন করে মোট 3 লাখ টন চাল দেয়া হবে খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে। 30 টাকা কেজি দরে 15 কেজি করে এই কর্মসূচির আওতায় 50 লাখ পরিবার চাল পাবে। আসন্ন রমজান ও ঈদ উপলক্ষে পর্যাপ্ত চাল সরবরাহ নিশ্চিত করা হয়েছে বলেও জানিয়েছেন খাদ্য উপদেষ্টা। নির্বাচন বলে পরিচিত এই কটাও কিন্তু আপনার এই প্রশাসন করেছে, যে কটা বিতর্কিত এবং অত্যন্ত ঘৃণিত নির্বাচন বলে এগুলো তাদের মাধ্যমে করানো হয়েছে। সুতরাং তাদেরকে যেভাবে আপনারা ইউজ করতে চান সেভাবে ইউজ হবে আমি আশা করব। আমি নিজে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশ, সেই হিসেবে আমি মনে করি তাদেরকে ভালো কাজে আমরা ব্যবহার করবো, ভালো ফল পাবো। সাধারণ মানুষের উপর করের বোঝা কমাতে চায় অন্তর্বর্তী সরকার। এজন্য আগামীতে করের আওতা বাড়ানোর উপর নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে জেলা প্রশাসক সম্মেলনে তিনি মাঠ পর্যায়ে কর্মসংস্থান ও মানুষের আয় বৃদ্ধির উদ্যোগ নেয়ারও তাগিদ দেন। এনবিআর বলছে এখন কিন্তু ওখানে স্পেশাল ড্রাইভ দেওয়া হচ্ছে, আমরা দেখেছি আর্ন করে, কিন্তু ওরা তো ডিসির তো ওই টার্মস অফ রেফারেন্স না, ওখানে ট্যাক্স করে ডিসির আইডেন্টিফাই করতে পারে। একটা বড় ডিটেলস শপে দেখেন না, যে কোনো থানা হেডকোয়ার্টার বড় বড় দোকানগুলি আছে, সেগুলি কিন্তু তারা এখন একটু ট্যাক্স নেট, কারণ আমার ট্যাক্স নেট না বাড়ালে কিন্তু আমি এমনি তো আপনারা বোঝে ভ্যাট কমান, তারপর ট্যাক্স কমান, এইগুলো তো আমরা চেষ্টা করছি ওটাকে সহনীয় পর্যায়ে রেখে যাতে নেটটা বাড়ানো হয়, রেটটা না বাড়িয়ে যাতে আমার নেটটা বাড়ে, এটা আমরা দেখি এই বাজেট আমরা চেষ্টা করি। তিস্তা অভিমুখে শুরু হয়েছে বিএনপির জাগো বাহে তিস্তা বাঁচাও কর্মসূচি। সকাল থেকে তিস্তা পাড়ে আসতে শুরু করেছেন লোকজন, নিজেরাই নিজেদের খাবার রান্না করছেন। টানা 48 ঘন্টা নদীর দুপারে জনতার সমাবেশে অবস্থান করার জন্য 11টি পয়েন্টে দূর দূরান্ত থেকে অংশ নেওয়ার জন্য সব প্রস্তুতি নিয়ে লোকজন আসছেন। আন্দোলনে সংহতি জানিয়ে ইতোমধ্যে কাউনিয়া পয়েন্টে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। তিস্তা পাড় থেকে রিপোর্ট করছেন হাসান মাহমুদ, ক্যামেরায় ছিলেন রাজু আহমেদ রুবেল। যে নদী ছিল উত্তরের আলো, তা তো এখন বর্তমানের আধার কালো আর অনাগতের অদৃশ্য অমানিসা। তিস্তার বুকে জলতরঙ্গ নেই, নদী জুড়ে শুধু ধুধু বালুচর। জীবন ও জীবিকার যে তিস্তা, তাতে মরতে বসেছে পুরো উত্তরের জনপদ। প্রায় 250 বছরের পুরনো তিস্তা নদীর ধারে বসতি গড়ে তোলা কত মানুষ বর্ষার বন্যায় নদী ভাঙনে হারিয়েছে ভিটে মাটি, কত মানুষের গেছে এক জীবনের সব সহায় সম্বল। আর শুষ্ক মৌসুমে এ যেন পানিহীন কারবালা। এই সময় নদীর মধ্যে পানি থাকার কথা, আর এই সময় পানি নেই। আবার যখন পানি আমাদের দরকার না, তখন বাড়িঘর সব তলায় যায়। তিস্তা নদী আন্দোলনের একটা উদ্যোগ নিছি, যে বন্যার সময় আমাদের একটা অসুবিধা হয়, প্রচুর পানি আসে, আবার শুকনার সময় এই যে পানি নাই, নদীতে মাছ ধরতে পারি না, আবাদ বসত করতে পারি না। শুকনায় আবার ওই পানি থাকে না, বর্ষার সময় ভারত থেকে পানি ছাড়ি দেয়, আমরা তলে যাই। বছরের পর বছর তাই তিস্তাবাসী পেয়েছে মহাপরিকল্পনার নামে শুধুই আশ্বাস। ভারতের উজানে বাদ দিয়ে পানি বন্ধ করে দেওয়াও গলার কাটা হয়েছে তিস্তা পাড়ের মানুষের। জীবন ও জীবিকার সংকট যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন মানুষ রুখে দাঁড়ায় বা ফিরে দাঁড়ায়, প্রতিবাদী হয়। জাগো বাহে তিস্তা বাঁচাও কর্মসূচিও তারই অংশ। জীবন ও জীবিকার তাগিদে তারা আজ তিস্তা পাড়ের মানুষ জেগে উঠেছে। তিস্তা বাঁচাতে মহাপরিকল্পনার পাশাপাশি ভারত থেকে ন্যায্য হিস্যার পানি আদায়ে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগের তাগিদ বিশেষজ্ঞদের। তিস্তার পানি আমাদের ন্যায্য হিস্যা, এবং সেই হিস্যাটাকে আমরা কখনো
আমাদের ভোটের বিনিময়ে বিকিয়ে দিয়েছি। কখনো আমাদের যে কানেক্টিভিটি পাওয়ারটা ছিল, যে আমরা ভারতকে রোড, রেল এবং নদীপথে যে সংযোগগুলো দিয়েছি, সেই সংযোগগুলোর বিনিময়ে কিন্তু আমরা তিস্তার পানি নিশ্চিত করতে পারতাম, কিন্তু সেটা বিনিময় করেছি ভোটের সঙ্গে, সেটি বিনিময় করেছি সরকারে থাকার সঙ্গে। এটি এই উত্তরবঙ্গের মানুষের জন্য একটি অবিশ্বাস হিসেবে দেখা দিয়েছে। তিস্তা নদী রক্ষায় লং মার্চ সহ টানা 48 ঘন্টার নানা কর্মসূচি পালন করছে তিস্তা বাঁচাও আন্দোলন। তিস্তা নদীর পাড় ঘেঁষে 11টি পৃথক স্থানে 5টি জেলায় অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। এসব স্থানে দুরাত তাঁবুতে অবস্থান করবেন তারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লালমনিরহাটের কাউনিয়া পয়েন্টে উপস্থিত হয়েছেন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, লালমনিরহাট। রোহিঙ্গারা যেন নতুন করে জাতীয় পরিচয়পত্র না নিতে পারে সেই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ষষ্ঠ উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ডে 30তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে একথা বলেন তিনি। বলেন, জাতীয় পরিচয়পত্র থাকলে পাসপোর্টের ক্ষেত্রে নাগরিকদের পুলিশে ভেরিফিকেশন লাগবে না, তবে হাজারো রোহিঙ্গার কাছে জাতীয়পত্র রয়েছে। এসব এনআইডি পুনরায় যাচাই বাছাই করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া উপদেষ্টা বলেন, 5 আগস্টের পর থেকে সরকারি প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি অনেকটাই কমে গেলেও সহনীয় পর্যায়ে আসেনি। প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে কোস্ট গার্ডের সালাম গ্রহণ করেন ষষ্ঠ উপদেষ্টা। পরে বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে 4 ক্যাটাগরিতে কোস্ট গার্ডের 40 সদস্যের হাতে পদক তুলে দেন তিনি। ভেরিফিকেশনটা উঠে দেওয়া, এটা কিন্তু আমাদের অনেক দিনের চিন্তা ভাবনা। এটা কিন্তু জনগণের একটা ভোগান্তি থেকে কিন্তু রক্ষা করা হয়েছে। এখন রোহিঙ্গারা যদি, যেহেতু পুলিশ ভেরিফিকেশন দরকার হবে না এই পাসপোর্ট পাওয়ার জন্য যাদের ন্যাশনাল আইডি আছে, এখন তার ন্যাশনাল আইডি সময়েই যেন রোহিঙ্গারা ন্যাশনাল আইডি না পায়, এই জন্য ব্যবস্থা নেওয়া হবে। যদি দুর্নীতিটা কমানো যায় তবে আপনারা দেখবেন সব সেক্টরে আমাদের উন্নতি হবে। যদি আমরা দুর্নীতি করি আপনারা প্রকাশ করে দেন। জুলাই আগস্ট হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 6 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত 11 ফেব্রুয়ারি প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল তাদের হাজিরের নির্দেশ দেন। সোমবার ট্রাইব্যুনালে তাদের হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশনা আসে। মামলায় অন্য আসামিরা হলেন উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন মণ্ডল, উত্তরা 6 নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বশির উদ্দিন, মহানগর উত্তরের 1 নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল। আগামী 9 মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছে আদালত। রমজান উপলক্ষে রাজধানীর 25টি স্থানে সুলভ মূল্যে গরু ও মুরগির মাংস, ডিম এবং দুধ বিক্রি করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। 28 ফেব্রুয়ারি এই কার্যক্রম উদ্বোধন করা হবে। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। পণ্য বিক্রির ক্ষেত্রে জুলাই বিপ্লবের সময় যে সকল স্থানে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ বেশি ছিল সেসব স্থানকে অগ্রাধিকার দেয়া হবে বলে জানান উপদেষ্টা। ভ্রাম্যমাণ এসব বিক্রয় কেন্দ্র থেকে 250 টাকায় ব্রয়লার মুরগির মাংস, 80 টাকা লিটার দুধ, 114 টাকা ডজন ডিম ও 650 টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করা হবে। রাজধানীর বাইরেও এ কার্যক্রম চলবে। 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত মোট 58 দিন সামগ্রিক জলসীমায় ইলিশ ও অন্যান্য মাছ ধরা নিষিদ্ধ থাকবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের জন্য আগস্ট থেকে অক্টোবরের মধ্যে 11,000 টন ইলিশ রপ্তানি করা হতে পারে বলে জানান উপদেষ্টা। বলেন, হাওড়ে 15 মে থেকে 14 জুন পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধের ব্যাপারে আলোচনা হচ্ছে। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী মোনালিসা 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন মেহেরপুর আদালত। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দা মোনালিসাকে 2টি মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে মেহেরপুরের আদালতে হাজির করা হয়। পুলিশের পক্ষ থেকে একটি মামলায় 7 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতরাতে ঢাকার স্কাটনে একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফেব্রুয়ারি মাসের মধ্যেই প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা বই পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলায় আলোচনা সভা শেষে তিনি একথা জানান। ক্লাস 3 পর্যন্ত বইগুলো
সেইগুলোর আপনার 85% উপরে তাদের চলে গেছে মাঠে। আর আমাদের 4-5 যেখানে আমরা পিছিয়ে ছিলাম সেক্ষেত্রেও 84% গতকালকে আমি রিপোর্ট পেয়েছি। ফলে আমি আশা করি ফেব্রুয়ারির মধ্যে প্রত্যেকটা বাচ্চাই বই পেয়ে যাবে। লড়াই করেই তিস্তার পানির হিস্সা আনতে হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে তিস্তার পানি দিয়ে তার প্রমাণ দিক। তিস্তা নদীর পাড়ে টানা 48 ঘন্টার আন্দোলন কর্মসূচির প্রথম দিনে তিনি লালমনিরহাটে এসব কথা বলেন। রাজু আহমেদ রুবেলের ক্যামেরায় জানাচ্ছেন হাসান মাহমুদ। অস্ত যাওয়া তিস্তা পাড়ে মানুষের ব্যস্ততা, তাঁবু টানিয়ে নদীর কাছেই রাত যাপন, খেলাধুলা সহ গ্রামীণ লোকগাথার নানা আয়োজন। যে নদী এই উত্তরের জনপদের প্রাণ প্রকৃতির স্পন্দন, সে তিস্তা এখন ধুঁকছে। তাই দিন রাত টানা 48 ঘন্টা নদী পাড়ে অবস্থান করে দাবি আদায়ের আন্দোলন। তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রথম দিনের কর্মসূচিতে বিভিন্ন এলাকা থেকে যুক্ত হয়েছে হাজারো মানুষ। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, লড়াই করেই দাবি আদায় করতে হবে। সরকারকে পরিষ্কার করে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার কথায় তো বলেন যে আপনারা নিরপেক্ষ, তো নিরপেক্ষ কিন্তু এই জায়গায় থাকলে চলবে না। এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে, ভারতকে বলতে হবে যে আমার পানি ন্যায্য হিস্সা আমি চাই। ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি এখনো বলছি, বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করতে চান তার আগে তিস্তার পানি দেন, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন। একটি পরিকল্পনা করা হয়েছে তিস্তা নদীকে ঘিরে। সেই পরিকল্পনার মাধ্যমে তিস্তাকে শাসন করা, ড্রেজিং করা, এখানে শিল্প কারখানা তৈরি করা, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, সেটাও আমরা দাবি করি। অনতি বিলম্বে সেই প্রকল্প বা কর্মসূচি যাতে চালু করা হয়। মির্জা ফখরুল বলেন, দ্রুততম সময়ে দিতে হবে জাতীয় নির্বাচন। আপনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, খুব তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দেন। ভোট করার কারণ একটাই, যে ভোট না হলে আমার নেতা নির্বাচিত হবে কোত্থেকে, আমার কথাটা বলবে কে? আমার তো প্রতিনিধি চাই, তাই না? সেই জন্যই আমরা নির্বাচনের কথা বলতেছি। সমতা, ন্যায্যতা, সমঅংশীদারিত্বের ভিত্তিতে আমরা ভারতের সাথে আমাদের যাবতীয় দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করতে চাই। রংপুর বিভাগের 5 জেলার 11টি স্থানে তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে টানা 48 ঘন্টার বৃহৎ কর্মসূচি করছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। মঙ্গলবার দ্বিতীয় দিনেও চলবে এই কর্মসূচি। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, লালমনিরহাট। স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট স্লোগানকে সামনে রেখে নতুন ছাত্র সংগঠন নিয়ে আসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শিগগিরই আত্মপ্রকাশ হবে সংগঠনটির। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। নূর হোসেনের রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করে শেখ হাসিনার পতন ঘটিয়ে দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে আসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরিবর্তিত বাস্তবতায় নতুন রাজনৈতিক দল গঠনের সব প্রস্তুতিও সম্পন্ন করেছে অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া সংগঠনটি। নতুন রাজনৈতিক দল ঘোষণার আগেই অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া কেন্দ্রীয় সমন্বয়কদের নেতৃত্বে এবার নতুন ছাত্র সংগঠন নিয়ে আসার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়কদের দাবি, লেজুট বৃত্তি মুক্ত রেখে 52, 66, 69, 71-এর চেতনা উদ্বুদ্ধ হয়ে কাজ করবে নতুন এই ছাত্র সংগঠন। বাংলাদেশের সংগ্রাম ও স্বাধীনতার ইতিহাসকে স্বীকার করে এবং 47, 52, 62, 66, 68, 69, 71, 90 এবং 24-এর সকল গণ আন্দোলন এবং ছাত্র জনতার সংগ্রামী চেতনা থেকে ভিত্তি করে ছাত্র রাজনীতি আমরা সক্রিয় করব। সমন্বয়করা জানান, আদর্শিক বিভাজনের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করবে এই সংগঠন। আদর্শিক বাইনারির কালচারাল দ্বন্দ্বের বাইরে গিয়ে মধ্যমপন্থী ছাত্র রাজনীতিকে প্রতিষ্ঠা করা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অন্তর্ভুক্তিমূলক ছাত্র রাজনীতি তৈরি করা, যেখানে পরিচয়ের ভিত্তিতে কাউকে
অবমূল্যায়ন করা হবে না। রাজনৈতিক ব্যবস্থাকে নারী বান্ধব করে তোলার মাধ্যমে নারী পুরুষে নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগের সৃষ্টি করা। জনমত জরিপ ও সদস্য সংগ্রহ শেষে দ্রুতই নতুন এই ছাত্র সংগঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। জনগণের প্রতিনিধি ছাড়া কোনো সংস্কারই বাস্তবায়ন করা সম্ভব নয় জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যত দ্রুত নির্বাচন হবে দেশ তত দ্রুত সংকটমুক্ত হবে। বৈষম্যহীন দেশ গড়তে হলে সবার আগে জনগণের রাজনৈতিক ও ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে আমরা বিএনপি আয়োজিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। আবির আহমেদের রিপোর্ট। রাজধানীর থামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনের সময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত আহত ফটো সাংবাদিকদের সহযোগিতা করতে আয়োজন করা হয় এই আলোচনা সভার। আমরা বিএনপির আয়োজনে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবার আগে জনগণের ভোটে রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে। সংস্কারকে যদি যারা মনে করছেন যে নির্বাচন পরে হওয়া উচিত, সংস্কার আগে হওয়া উচিত, তাহলে সেই সংস্কারকে সফল করার জন্যই এমন মানুষের দরকার যারা সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত। তা না হলে কোনো সংস্কারই সফল করা সম্ভব হবে না। নির্বাচনের মাধ্যমেই জনগণ সিদ্ধান্ত নিয়ে থাকে তারা কি চায়। নির্বাচনের মাধ্যমেই জনগণ তার জবাব দিয়ে থাকে, তারা দেশকে কি বলতে চায়, তারা রাজনীতিবিদ সহ সকলকে কি বলতে চায়। নির্বাচনের মাধ্যমেই জনগণ এসব কাজ করে থাকে। তিনি বলেন, জনগণের প্রতিনিধি ছাড়া কোনো সংস্কারই বাস্তবায়ন সম্ভব নয়। তাই যত দ্রুত দেশে নির্বাচন হবে তত দ্রুত দেশ সংকটমুক্ত হবে। যত দেরি হবে নির্বাচনের তত বেশি কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। যে যারা পালিয়ে গিয়েছে এই দেশ থেকে, তারা এই দেশের মানুষের বিপুল পরিমাণ সম্পদ লুট করে নিয়ে গেছে। অবশ্যই তারা সেই সম্পদগুলি সেই ষড়যন্ত্রের পিছনে ব্যয় করবে। সভায় বিএনপি নেতারা জুলাই আগস্টের আন্দোলনে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা ও বিচার নিশ্চিতের তাগিদ দেন। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।